আসসালামু আলাইকুম সবাইকে। আরো একবার হাজির হয়ে গেলাম আমাদের বি ব্রেইনারের পক্ষ থেকে তোমাদের এইচএসসি ২০২৪ এর জন্য যেই সাজেশন কোর্স আমরা লঞ্চ করেছি এবং এই সাজেশন কোর্সে কিন্তু আমরা একদম ফ্রিতে তোমাদের জন্য সব ধরনের সাজেশন দিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু ঢুকলে তুমি যে রুটিনটা আছে এই রুটিনটাও এখানে দেখতে পাবে এবং খুব সম্প্রতি আমরা হচ্ছে এখানে চেষ্টা করব তোমাদের জন্য হচ্ছে শুধুমাত্র বিভাগ ওয়াইজ অর্থাৎ বিজ্ঞান গ্রুপের এই দিন পরীক্ষা, মানবিক বিভাগের এই দিন পরীক্ষা এবং বাণিজ্য বিভাগের এই দিন পরীক্ষা এই জিনিসটা হচ্ছে এখানে এড করার চেষ্টা করব এবং খুব দ্রুতই হয়ে যাবে। তোমরা যদি আগামীকাল অ্যাপে ঢোকো দেখতে পাবা ইনশাল্লাহ যেটা হচ্ছে আলাদা করে দেয়া আছে। তখন তোমাদের জন্য জিনিসটা আরো বেশি সাস্টেইনেবল হবে, কমফোর্টেবল হবে। আচ্ছা। তো এখন আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্র এর সাজেশনটা এবং এই সাজেশনে আমরা মোটামুটি দেখব যে আসলে আমরা এখানে কি, কি পড়তে পারি কিংবা হচ্ছে কি, কি দেখতে পারি আমাদের পরীক্ষার আগ মুহূর্তে। যেহেতু বাংলা প্রথম পত্র আমাদের প্রথম পরীক্ষা, সো বাংলা প্রথম পত্রের প্রথম পরীক্ষাটা আমাদের যদি একদম ঝাঁকানাকা দিতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য পরবর্তী পরীক্ষাগুলো দেয়া অনেক বেশি সহজ হয়ে যাবে এবং অনেক বেশি আমরা কিন্তু উৎফুল্ল থাকবো পরবর্তী পরীক্ষাগুলো দেওয়ার জন্য। পরীক্ষা যেদিনই হোক পড়া তো আমাদের দরকার হবেই, পড়া তো আমাদের হবেই। সো আমরা এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করি। আচ্ছা, সো বাংলা প্রথম পত্রের যে প্রিপারেশনটা আছে সেখানে আমরা হচ্ছে অবশ্যই জানি আমাদের ৩ টা অংশ গদ্য, পদ্য এবং হচ্ছে নাটিকা বা হচ্ছে নাটক বা আনন্দ পাঠ। তো এখানে গদ্য অংশটাতে চলে আসো। তো আমরা এখানে যে কাজটা করছি তোমাদের জন্য সেটা হচ্ছে যে আমাদের যেই গল্পগুলো সবথেকে বেশি এবং সবথেকে বেশি হচ্ছে আমাদের যেসব বোর্ডে এসেছে সেইগুলা কিন্তু আমরা হচ্ছে তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছি। যেমন মনে করো আমাদের গল্প হচ্ছে অপরিচিতা। এখানে হচ্ছে আমরা গল্পগুলা হচ্ছে আমাদের যে বোর্ড বই বা হচ্ছে এনসিটিবি কর্তৃক প্রণীত যেই গল্পগুলা আছে সেই গল্পগুলাই কিন্তু এগুলা আমাদের গ এবং ঘতে কতবার এসেছে এবং কোন, কোন বোর্ডে এসেছে সেগুলা কিন্তু তোমাদের জন্য একদম উন্মুক্ত করে দিয়েছি। তোমরা জাস্ট এখান থেকে ধরবা, দেখবা কোন, কোন সালে আসছে। মনে করো অপরিচিতা। অপরিচিতা হচ্ছে গ এবং ঘতে ১৮ বার এসেছে এবং এই ১৮ বারের মধ্যে দেখো ঢাকা বোর্ডে ২৩ আসছে, ২২ এসেছে। রাজশাহী বোর্ডে ২২ এবং ১৯ এসেছে। আবার চট্টগ্রাম বোর্ডে এসেছে ২৩, ২২, ১৯ অর্থাৎ প্রায় ৩ বার কিন্তু এসেছে শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে অপরিচিতা থেকে। তার মানে বিগত ৬ বছরে যে কয় বছরের পরীক্ষা হয়েছে তার মধ্যে আমাদের অপরিচিত গল্প থেকে ১৮ বার প্রশ্ন এসেছে। তো এই ব্যাপারটা যখন তুমি দেখবা তখন কিন্তু তুমি বুঝতে পারবা। যেমন তুমি এখানেই কম্পারিজন করো। দেখো যে আমাদের অপরিচিতা ১৮ বার এসেছে, আমার পথ এসেছে ১৭ বার, বিলাসী এসেছে মাত্র ১১ বার। তার মানে এই ৩ টার মধ্যে তুমি যখন পরীক্ষার হলে যাওয়া তোমার কিন্তু অবশ্যই মাথায় এটা থাকবে যে আমার অপরিচিতা এবং আমার পথ বেশি পড়া উচিত। আবার দেখো আমাদের এই যে অপরিচিতা গল্পটা রাজশাহী বোর্ডে ২২ এবং ১৯ এ এসেছে। আবার আমাদের বিলাসী রাজশাহী বোর্ডে এসেছে ২৩ সালে। কিন্তু আমাদের এই পরবর্তী যেটা আমার পথ এটা কিন্তু রাজশাহী বোর্ডে খুব কম এসেছে অর্থাৎ শুধুমাত্র ২২ সালে এসেছে। তার মানে রাজশাহী বোর্ডের জন্য কিন্তু আবার বিলাসী খুব গুরুত্বপূর্ণ। সো এরকম করে তোমার বোর্ড মনে করো চট্টগ্রাম তোমার বোর্ড। তো তুমি কি করবে? তুমি ধরবা আমার বোর্ড কোথায়? এই যে আমার বোর্ড চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ডে কতবার এসেছে? ২৩, ২২, ১৯। এটা এসেছে কে? অপরিচিতা। ঠিক আছে। ৩ বার। দিলাম আমরা স্টার ৩ টা। এরপরে হচ্ছে বিলাসী কতবার এসেছে? ২ বার। ওকে ঠিক আছে ভালো কথা। আমরা দিলাম ২ টা স্টার। হুম? দিলাম। তারপরে হচ্ছে আমার পথ কতবার এসেছে? একবার। তার মানে এটা স্টার দিব কয়টা? এটা স্টার দিব একটা। তার মানে তুমি যদি চট্টগ্রাম বোর্ডের হও, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে অপরিচিতা এবং বিলাসী। তো এরকম করে তুমি যদি আস্তে, আস্তে করে জিনিসটাকে একটু তোমার মাইন্ড সেটআপে নিয়ে আসতে পারো যে কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটা কম গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ সবাই কিন্তু কোনটা কম এবং বেশি তখন কিন্তু তোমার জন্য অনেক বেশি সুবিধা হয়ে যাবে লাস্ট নাইট প্রিপারেশন এর ক্ষেত্রে। ঠিক আছে? লাস্ট নাইট প্রিপারেশন খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? লাস্ট নাইট প্রিপারেশনের উপরে বেস করে তুমি কিন্তু আসলে পরের দিন কি পরিমাণে এক্সিকিউশন করতেছো সেটা কিন্তু তুমি প্রত্যক্ষ করতে পারবা তুমি লাস্ট নাইটে কি পড়তেছো সেটা দেখে। ঠিক আছে? সো এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে তোমাদের জন্য দিয়েছি। যেমন এখানে দেখো পরবর্তীতে মানব কল্যাণের ক্ষেত্রে মানব কল্যাণ ২ স্টার, মাসি পিসি, ৫২ দিনগুলি এই তিনটা হচ্ছে আমাদের এই ৩ টা কয়টা? এই ৩ টা হচ্ছে ২ স্টার। আবার রেইনকোট থেকে এসেছে কতবার দেখেছো? ২১ বার এবং প্রত্যেকটা বোর্ডে অলমোস্ট ৩ বার। মানে হচ্ছে একদম খুবই কমন একটা অধ্যায় হচ্ছে সরি একটা গদ্য হচ্ছে আমাদের রেইনকোট। তার মানে এটা কিন্তু ৩ স্টার না ৫ স্টার বলতে পারি আমরা। ঠিক আছে? তারপরে দেখো অপরিচিতার ক্ষেত্রে আমরা তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য দেখো যে প্রশ্ন অনুযায়ী বিগত বছরে কোন, কোন সালে আমাদের ক নাম্বার প্রশ্ন এসেছে তোমাদের জন্য একদম সুন্দর মতো। যেমন হচ্ছে প্রশনযোগী শব্দের অর্থ কি? এটা রাজশাহী বোর্ড ২২ এ এসেছে। মামার একমাত্র লক্ষ্য কি ছিল? চট্টগ্রাম বোর্ড ২২ এসে। এটা কিন্তু তোমরা আবার এটা করতে চাইও না যে আমাদের মানে কোনটা আমাদের গত বছর এসেছিল এবছর আবার আসবে কিনা। এটা করার দরকার নাই। তুমি হচ্ছে এটা তোমার বোর্ড হোক, অন্য বোর্ড হোক সব বোর্ড মিলে তুমি হচ্ছে এটা পড়ে ফেলবা। কেন? কারণ হচ্ছে এই অংশটা কি হয়? এই অংশটাতে
তোমার কিন্তু ক নাম্বার প্রশ্ন randomly তোমার হচ্ছে দিয়ে দিতে পারে। যেকোনো একটা দিয়ে দিতে পারে। সো এটার জন্য আসলে আলাদা করে তোমার মানে এটাকে শাফল করার দরকার নাই যে এটা আমার আসতে পারে কি পারে না। ঠিক আছে? সো এরকম করে তোমাদের জন্য কিন্তু ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমরা হচ্ছে এরকম প্রত্যেকটা পদ্যের জন্য এরকম দিয়ে রেখেছি। দেখেছো? তো প্রত্যেকটা পদ্যেই তুমি হচ্ছে এটা পাবা। সরি। কোথায় ছিলাম? বাংলা প্রথম পত্র সাজেশন, বাংলা প্রথম পত্র। তারপরে হচ্ছে আমরা এখানে ছিলাম, রাইট? এটা খুব ফাস্ট করছি তো। ওয়েট, এই যে আমরা হচ্ছে এখানে কোথায় ছিলাম? সেকেন্ড, এই যে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এরকম করে দেয়া আছে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই? এই যে আমার পথের ক্ষেত্রে, আমার পথের পরে আমাদের মানব কল্যাণ, অর্থাৎ তুমি কিন্তু ক নাম্বার প্রশ্ন এবং খ নাম্বার প্রশ্ন নিয়ে একেবারেই নিশ্চিন্ত থাকো। এই প্রশ্নগুলা হচ্ছে তোমার এক্সাক্ট কমন পড়বে না। আমি তোমাকে বলতেছি না যে হ্যাঁ ভাইয়া তুমি যদি এটা পড়ে যাও একদম এক্সাক্ট এইটাই কমন পড়বে। এটা আমি তোমাকে বলতেছি না। কিন্তু তুমি যদি এটা পড়ে যাও তাহলে কিন্তু ধারণা নিতে পারবা। যেমন তোমার কাছে মনে হতে পারে যে মিসক্রিয়েন্ট শব্দটির অর্থ কি? এই প্রশ্নটা হয়তোবা তোমার কাছে মনে হতে পারে, এটা তো শব্দার্থের মধ্যে আসছে, এটা ক নাম্বারে কিভাবে আসতে পারে? তুমি যদি এটা মাথায় রাখো, তোমার কাছে হতেই পারে। সেক্ষেত্রে তুমি কি করবা? তুমি যখন এই প্রশ্নটা দেখলা যে না, আমাদের মিসক্রিয়েন্ট শব্দটা থেকে বা শব্দার্থ থেকেও প্রশ্ন আসতে পারে, তখন কিন্তু তুমি সাবধান হয়ে গেলা। তখন কিন্তু তুমি ক নাম্বার প্রশ্নটা পড়ার ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করতে হবে বুঝতে পারলা। ঠিক আছে? এই যে মিলিটারি পান্ডা কোথায় বসেছিল? এত মানে ডিপ প্রশ্ন কি আমরা ভাবতে পারি? ভাবতে পারি না। কিন্তু এটা কিন্তু বরিশাল বোর্ড ১৯ এ চলে আসছে। তো এজন্য এই ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে। ঠিক আছে? আবার খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন তোমার এই ২ নাম্বার প্রশ্ন মেইনটেইন করা যে কি পরিমাণে কষ্ট, যারা হচ্ছে পরীক্ষা দিয়েছে তারাই শুধুমাত্র জানে যে আমরা বাংলা পরীক্ষায় ২ নাম্বার মানে হচ্ছে খ নাম্বার প্রশ্নটা অ্যান্সার করা সবথেকে বেশি কষ্ট। একটু পরেই দেখতে পাবা কেন? পদ্যের ক্ষেত্রে। গদ্য তুমি বুঝতে পারবা। কিন্তু পদ্যের ক্ষেত্রে বুঝতে পারবা যে কেন এটা সবথেকে বেশি কষ্ট। আচ্ছা, দেখো এটার ক্ষেত্রেও সেম। সোনার তরী ২ স্টার। কারণ হচ্ছে এটা ১৪ বার এসেছে। বিদ্রোহী মাত্র ২ বার এসেছে। এজন্য এটা 1 স্টার। প্রতিদান ৫ বার এসেছে 1 স্টার। তাহারই পরে মনে ১৬ বার এসেছে। তার মানে এটা 3 স্টার। এরপরে দেখো ফেব্রুয়ারি ১৯৬৯ ৮ বার এসেছে 2 স্টার। ১৮ বছর বয়স, খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো। এবং এটা নিশ্চয়ই আমার মনে হয় যে এবার পরীক্ষায় তোমাদের দিয়ে দিবে। যেহেতু তোমরা যে আন্দোলন এটি দেখাচ্ছ, তাতে মনে করো যে ১৮ বছর বয়সের যে তেজদীপ্ত যে রক্ত, এই রক্ত অনুযায়ী তোমাদেরকে এইটা থেকে প্রশ্ন দিতেই পারে। এটা হচ্ছে টিচারদের একটা সাইকোলজিক্যাল কারণে এটা প্রশ্ন দিতেই পারে। তোমরা তখন লিখবা যে আমরা হচ্ছে এসএসসি ২০২৪ ব্যাচ, আমরা পরীক্ষা পেছানোর জন্য, আমাদের প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষা প্রস্তুতি ভালো করার জন্য, পরীক্ষা পেছানোর জন্য আমরা আন্দোলন করেছিলাম। এটাই ১৮ বছর বয়সের কি তেজদীপ্ত আহ্বান। আচ্ছা, তারপরে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি 1 স্টার। তারপরে হচ্ছে সোনার তরী। এই যে দেখো, এখানে তুমি দেখো ক নাম্বার প্রশ্নগুলা যে সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত, সোনার ধান কিসের প্রতীক, এগুলা কোনো বিষয় না। কিন্তু যখনই তুমি খ নাম্বার প্রশ্নে যাবা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, ব্যাখ্যা করতে হবে কিন্তু। তারপরে দেখো ঠাঁই নাই ছোট তরী আমারই সোনার ধানে গিয়েছে ভরি। তো ব্যাপারটা কি? ব্যাপারটা বুঝতেই পারতেছো যে আসলে কতটা ক্রিটিক্যাল হবে যখন তুমি খ নাম্বার প্রশ্নটা অ্যান্সার করতে যাবা। অর্থাৎ মানে প্রত্যেকটা অংশে তোমার কোন একটা পংক্তি থেকে কোন একটা উক্তি দিয়ে দিবে, কোন একটা অংশ দিয়ে দিবে। তোমাকে সেটাই অ্যান্সার করতে হবে। করার কিছু নেই। তুমি এখানে একটাও কিন্তু পাবা না। একটাও কিন্তু পাবা না যেখানে হচ্ছে তোমাকে মানে পদ্যের মত মানে গদ্যের মতো বা অন্যান্য ক্ষেত্রে যেমন হয় খ নাম্বার প্রশ্ন, অমন কিন্তু কোনো প্রশ্ন পাবা না। সবগুলো প্রশ্ন হচ্ছে উক্তি ব্যাখ্যা করো। এই যে আমি তোমাকে দেখাই। বিদ্রোহের ক্ষেত্রে আসো। এই যে কবি অনিয়ম উচ্ছৃঙ্খল কেন? কবি নিজেকে বেদুইন বলেছেন কেন? এটা হচ্ছে খুব কম প্রশ্ন আসছে, এজন্য এটা থেকে আমরা উদাহরণটা না টানি। এই যে কবি দীঘল রজনী জেগে থাকেন কেন? ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু অ্যান্সার করা খুব কঠিন। ঠিক আছে? এই যে পুষ্পরাতি শব্দটির অর্থ কি? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বা কার কথা বলা হয়েছে? সো এই ধরনের প্রশ্নগুলা কিন্তু আমাদের ক নাম্বার প্রশ্নে আসবে। খ নাম্বার প্রশ্নটার ক্ষেত্রে দেখো, এই যে ডেকেছে কিসে আমারে শুনি নাই রাখিনি সন্ধান। ঠিক আছে? সো বর্ণনা করতে হবে। তো এগুলা বর্ণনা করে তুমি যদি টিচারের মন গলাতে চাও, তোমাকে এক্সাক্ট হচ্ছে ওই ধরনের শব্দ ইউজ করতে হবে যেই শব্দ ইউজ করলে টিচার খুশি হয়। এখন তুমি জানো না কোন ধরনের শব্দ ইউজ করতে হবে। কিন্তু তুমি যদি হচ্ছে উক্তিটা ভালো মতো অর্থাৎ পংক্তিগুলা খুব লাইন বাই লাইন পড়ে যাও, তখন কিন্তু তোমাকে আলাদা কিচ্ছু পড়তে হবে না। তুমি জাস্ট এইগুলা নিয়ে কাজ করতে পারবা। ঠিক আছে? আমি আশা করি বুঝাইতে পারছি কথাটা যে তুমি যখন পংক্তিগুলা মাথায় রাখবা বা পংক্তিগুলার সিকোয়েন্স মাথায় রাখবা, তখন কিন্তু তোমার জন্য এই জিনিসগুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম করেই আমাদের ফেব্রুয়ারি ১৯৬৯ দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা অংশে আমি তোমাদেরকে বলব, বারবার বলব যে এগুলার ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই চেষ্টা করবা যে আমাদের এই খ নাম্বার প্রশ্নগুলা একটু ভালো করে এনালাইসিস করে তারপরে হচ্ছে পড়তে। অলরেডি এনালাইসিস তোমাদেরকে করে দিয়েছি, বাকিটুকু তোমাদের দায়িত্ব। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো সহপাঠের ক্ষেত্রে কি আসবে? সহপাঠের ক্ষেত্রে লাল সালু থেকে ৫৬ বার প্রশ্ন এসছে, সিরাজউদ্দৌলা থেকে ৫৬ বার, মানে বিগত ৬ বছরে স্বাভাবিক ৫৬ বারই আসার কথা। তো এই লাল সালুর ক্ষেত্রে ক নাম্বার প্রশ্নে কি এসেছিল?
এগুলো দেখবা এখান থেকে এবং আমার মনে হয় কি যে যেমন দেখো যে এই যে তোমার কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় এবং হচ্ছে তোমার বারবার বিভিন্ন বোর্ডে চলে আসে। তো এই প্রশ্নগুলো তোমরা হচ্ছে কয়েকবার বেশি করে প্র্যাকটিস করে যেতে পারো। ক নম্বর প্রশ্ন তো ১ মার্ক সিকিউর করা খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? খ নম্বর প্রশ্নগুলো হচ্ছে লাল সালুর ক্ষেত্রে বেশ ভালোই হবে এবং এগুলো তোমরা মানে লাল সালুর ক্ষেত্রে যেটা হয় সেটা তোমরা বর্ণনা করতে পারবে। কিন্তু সমস্যা যেটা হবে সেটা হচ্ছে সিরাজউদ্দৌলার ক্ষেত্রে। কিন্তু তুমি তো হয় লাল সালু লিখবা না হলে সিরাজউদ্দৌলা লিখবা। তোমার জন্য কোনো সমস্যা না। ঠিক আছে? আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা হচ্ছে শুধুমাত্র লাল সালু থেকে বা লাল সালুটা বেশি করে পড়বা। যদি তোমার খুব বেশি ভালো প্রস্তুতি থাকে সেক্ষেত্রে তুমি যেটা ইচ্ছা সেটা। বাট যদি তোমার খুব ভালো প্রিপারেশন না থাকে সেক্ষেত্রে ২ টার একটা তুমি এখান থেকে চুজ করো এবং সেটা আমি তোমাকে সাজেস্ট করতেছি লাল সালু। দেখছো? কারণ হচ্ছে নাটকের ক্ষেত্রে তোমাকে অনেক কিছু মনে রাখতে হবে যেটা মনে রাখা একটু টাফ। সো এজন্য তোমাকে বলব যে তুমি আসলে লাল সালুটা চুজ করতে পারো। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়। আমি যদি তোমাকে হচ্ছে ইন শর্ট এ বোঝাতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখানে যে 3 স্টার যেগুলা দেয়া আছে সেগুলা হচ্ছে ১ম এ পড়বা এবং আরেকটা চেষ্টা করবা যে তোমার বোর্ডে যেই প্রশ্নগুলা বারবার বা যে অধ্যায়গুলা বারবার এসেছে যেই গদ্য বা পদ্যগুলা সেগুলো একটু আগে ভালো করে পড়ার। এরপরে হচ্ছে বাকিগুলা পড়া। ঠিক আছে? সো এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, "ভাই এগুলার লাভ কি? এগুলা করে কি হবে? আমার তো পড়তে হবে সবই।" কিন্তু এগুলা করলে তোমার কি হবে? তুমি আসলে ওরিয়েন্টেড একটা জিনিসে আছো, একটা অর্গানাইজড ওয়ে তে আছো এবং তুমি মাথায় আছে তোমার যে তোমাকে এভাবে পড়তে হবে বা এভাবে আগাতে হবে। তোমার সামনে কিছু নাই। তোমার সব আছে। সব থাকলে সমস্যা কি জানো? সব থাকলে সমস্যা হচ্ছে তুমি তখন বুঝতে পারো না কি করতে হবে। তো সব থেকে সব থাকার পরও তোমাকে জিনিসটাকে সাজায় গুছায় দেওয়ার কাজটা করছি আমরা এবং আশা করি তোমরা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে এবং সেই উপকারটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।